আজকে একাদশ শ্রেণীর তোমাদের যে ম্যাকবেথ গল্পটা আছে ওই গল্পটা সম্পর্কে আলোচনা করব। ও সর্বপ্রথমে কথা বলবো যে ম্যাকবেথ গল্পের সম্পর্কে এবং তারপরে চরিত্রগুলো সম্পর্কে আলোচনা করব। এরপরে আমরা গল্পটা কে যে সেটা সম্পর্কে আলোচনা করব এবং সর্বশেষ এই গল্পটা থেকে কী কী শিক্ষা পাওয়া যায় সেইটা আলোচনা করব। দেখো, এটা একটা ওয়ান শট ভিডিও হবে এবং আমি বেশিরভাগটাই বেঙ্গলিতেই বলবো। তো তোমরা যারা গল্পটা পড়েছো তাদের তো একটু এইটা ভিডিওটা শুনে নিলে তাদের একটু বুঝতে সুবিধা হবে। তো ম্যাকবেথ এটা তোমাদের বইতে গল্প আকারে দেয়া আছে, বাট এটা অ্যাকচুয়ালি একটা নাটক, 5 অ্যাক্টস প্লে। তো ম্যাকবেথ নাটকটি টোটাল হচ্ছে 5টা অ্যাক্ট আছে এখানেতে। তো সেই পঞ্চম অঙ্কের কিন্তু একটি নাটক। তো ম্যাকবেথ 1606 থেকে 7 খ্রিস্টাব্দের মধ্যে লেখা হয়েছিল এবং এটা প্রকাশিত হয়েছিল একটা ফোলিও আকারে 1623 খ্রিস্টাব্দে। অনেকেই বলে দেখবে যে 1606-7 প্রকাশিত, বাট ওটা 1606 থেকে 7 লেখা হয়েছিল এবং 1623 প্রকাশিত হয়েছিল। তো এখানে ফোলিও ব্যাপারটা কি? তো ফোলিও একটা ল্যাটিন ওয়ার্ড যার মানে হচ্ছে লিপ অর সিট অফ পেপারস, মানে ভাঁজ করা এক ধরনের কাগজের পেপার আর কি। তো ম্যাকবেথের পুরো টাইটেল হচ্ছে দ্য ট্র্যাজেডি অফ ম্যাকবেথ। তো ট্র্যাজেডি ব্যাপারটা কি সেটা একটু জেনে রাখো। দেখো, ইংরেজি সাহিত্যে বিশিষ্ট একজন ক্লাসিক্যাল যে থিওরিস্ট ছিলেন অ্যারিস্টটল, তো উনি বলেছিলেন যে একটা নাটক লিখতে গেলে 3টে জিনিসের কথা উল্লেখ করেছিলেন: টাইম, প্লেস অ্যান্ড ক্যারেক্টার। এবং এর পাশাপাশি আরও 3টে তিনি মিউজিক, তারপরে হচ্ছে কত অ্যাক্টের হবে, এরকম তো অনেক 6টা বিষয়ের ওপর তিনি কিন্তু কথা বলেছিলেন। তার মধ্যে এই ট্র্যাজেডি কথাটাও কিন্তু ছিল। ট্র্যাজেডি নাটকের একটা অংশ, যেখানে ট্র্যাজেডিটা হচ্ছে গল্পের যে প্রোটোগনিস্ট অর্থাৎ নায়ক, সেই গল্পের নায়ক সবার নায়ক হলে তো সবার প্রিয় হয়, তো সেই নায়ক সবার প্রিয় হবে। এরপর নায়ক একটা কিছু ভুল করবে, যেই ভুলের শাস্তি হিসাবে নায়কের অধঃপতন হবে। দ্যাট মিন্স নায়ক বুঝতে পারছো, সে বিরাট বড় কোনো একটা জিনিস আর কি, খুব ভালো কাজ করবে, বাট সে কিছু একটা ভুল করবে, যেই ভুলটা তার জীবনের কিন্তু জীবন শেষ করতে ভুলটাই একটা অন্যতম কারণ হয়ে উঠবে এবং গল্পের শেষে দেখা যাবে যে নায়ক মারা যাচ্ছে। এটাই বলা হচ্ছে ট্র্যাজেডি। তো আমাদের এই ম্যাকবেথ নাটকটা দ্য ট্র্যাজেডি অফ ম্যাকবেথ, অর্থাৎ এই ম্যাকবেথেরই একটি ট্র্যাজেডি, সেটা সম্পর্কে পড়তে হবে। তো তোমাদের যেহেতু 11-এতে এটা গল্প আকারে দেওয়া হয়েছে, তো আমি তাই গল্প বলছি, তবে মাথায় রেখো এটা কিন্তু কোনো গল্প নয়, এটা একটা নাটক। এই নাটকের যে চরিত্রগুলো আছে সেটা সর্বপ্রথম হচ্ছে ডানকান। আমি এখানে চরিত্রগুলো সম্পর্কে খুব বিশেষ বিস্তারিত কিছু আলোচনা করছি না। গল্পে যখন আমরা যাব, সারাংশটা যখন দেখব, তখন কিন্তু চরিত্রগুলো সম্পর্কে বিশেষভাবে আলোচনা করব। তো প্রথমেই আছে সেটা হচ্ছে পুরো নাটকটা সেট আপ করা হয়েছে একটা রাজ্য, যেটা হচ্ছে স্কটল্যান্ড। স্কটল্যান্ডের রাজা হচ্ছে রাজা ডানকান। রাজা ডানকানের 2 ছেলে, একজন হচ্ছে ম্যালকম আর দ্বিতীয়জন হচ্ছে ডোনাল্ড বেইন। এরপর হচ্ছে রাজা ডানকানের 2 প্রধান সেনাপতি আছে, যারা সেই সময় খুবই বিখ্যাত এবং খুব বীর যোদ্ধা, যাদের জন্য রাজা ডানকান অনেক যুদ্ধে জয়লাভ করেছেন এবং এরা ব্যক্তিগতভাবে রাজা ডানকানের খুবই প্রিয়। আর এরা দুজন হচ্ছেন একজন আমাদের গল্পের মেন প্রোটাগনিস্ট ম্যাকবেথ এবং অপরজন হচ্ছেন ব্যাঙ্কো। এর পাশাপাশি ম্যাকবেথ এবং ব্যাঙ্কো দুজনেই খুব ভালো বন্ধু, কারণ দুজনে একসঙ্গে লড়াই করছে, দুজনেই বীর যোদ্ধা, তার জন্যই দুজনেই ভালো বন্ধু। এরপর আসছে ফ্লিয়েন্স, যেটা ব্যাঙ্কোর ছেলে, আর লেডি ম্যাকবেথ, ম্যাকবেথের স্ত্রী। গল্পের একটা বিশেষ ভূমিকা কিন্তু লেডি ম্যাকবেথ আছে, এনাকে একটু মনে রেখো। আর আছে 3 উইচেস, 3 ডাইনি। ঠিক আছে, এই ছিল চরিত্রদের মধ্যে এরাই অন্যতম। আরেকজন চরিত্র আছে যাকে আমরা গল্পের শেষে পাবো, সে যে ম্যাকডাফ, তাকে আমরা গল্পের শেষে পাবো। এবার আসি আমরা প্লট, এই গল্পের যে মূল গল্পটা আছে, এই যে নাটকটার মূল গল্পটা, সেটা সম্পর্কে কথা বলি। তো স্কটল্যান্ডের
রাজা ডানকান রাজত্ব করতেন। তার প্রধান দুই সেনাপতি ম্যাকবেথ এবং ব্যাঙ্কো। তো হলো কি, একদিন স্কটল্যান্ডের বিরুদ্ধে নরওয়ে থেকে মানে বিদ্রোহ ঘোষণা করা হলো। যুদ্ধে যথারীতি ম্যাকবেথ এবং ব্যাঙ্কোর ডাক পড়ল। তারা যুদ্ধে গেল এবং গিয়ে তারা বিদ্রোহকে দমন করে এলো। বিদ্রোহকে দমন করে তাদের মধ্যে মহা খুশি, আনন্দ করে গল্প করতে করতে ফিরছে। যখন ফিরছে তখন রাত্রি হয়ে গেছে। আসার পথে তারা একটা কবরস্থানের পাশ দিয়ে আসছিল, যেখানে অনেক আগে আর কি কবর দেয়া হতো, এখন আর দেয়া হয় না। সেই কবরস্থানের পাশ দিয়ে আসছিল। হঠাৎ করে প্রকৃতির এক গোলযোগ সৃষ্টি হয় এবং সেখানে লাইটিং এবং থান্ডারিং শুরু হয়, ঝড় এবং বজ্রাপাত শুরু হয়। এবং সেইখানেতে এন্ট্রি নেয় তিনটে উইচ, তিন ডাইনি, যারা মানে যাদের শরীরে বর্ণনা এখানে দেয়া হয়েছে, যাদের চামড়াগুলো ছিল কুৎসিত এবং গোটা শরীরে লোমে ভর্তি ছিল, লম্বা লম্বা চুল ছিল, তাদের বন্য পোশাক ছিল। তারা এসে মানে এন্ট্রি নিয়ে তারা গান করছিল, ফেয়ার ইজ ফুল অ্যান্ড ফুল ইজ ফেয়ার, হাউ এভার থ্রু দ্য ফগ অ্যান্ড ফলচি এয়ার। বলছে ফেয়ার ইজ ফুল, সুন্দর যা তা কুৎসিত, অ্যান্ড ফুল ইজ ফেয়ার, কুৎসিত যা তা সুন্দর। বলছে ভালো খারাপ হয়, আবার খারাপও ভালো হয়। হাউ এভার থ্রু অফ দ্য ফগ অ্যান্ড দ্য ফিল্টি এয়ার, কুয়াশা ও নোংরা বাতাসে ভেসে বেড়াও। তার মানে এরা কিন্তু নিজেদের পরিচয় দিচ্ছে এইভাবে যে যা কিছু ভালো তাই খারাপ, আবার যা কিছু খারাপ তাও ভালো, আমরা কুয়াশা আর নোংরা বাতাসের মধ্যে ভেসে বেড়াই। যাই হোক, ওদের সামনে যখন ব্যাঙ্কো আর ম্যাকবেথ এলো, ওরা তিনজন এই দুই স্কটিশ বীর যোদ্ধাকে অভিবাদন জানাবার জন্য এগিয়ে গেল। প্রথমজন বলল, ইউ আর দ্য থেন অফ ইউ আর দ্য থেন অফ গ্ল্যামিস। তো ম্যাকবেথ কিন্তু গ্ল্যামিসের রাজা ছিল, মানে সরি জমিদার ছিল, থেন ছিল আর কি। তো ওকে গ্ল্যামিসের থেন বলে অভিবাদন জানালো, যেটা শোনার পর ম্যাকবেথ ভাবলো হয়তো এরা চিনতে পারে, তাদেরকে চেনে। তারপরে দ্বিতীয়জন বললো থেন অফ কাউডার, যেটা শোনার পর ম্যাকবেথ তো পুরোপুরি অবাক যে এটা কী করে সম্ভব। কাউডার যে থেন সে তো রয়েছে এখনও, বর্তমানে বেঁচে আছে, তো তারপর তাকে এরা এরকম বলছে কেন। তৃতীয়জন বলল যে তুমি পরবর্তীকালে ওই স্কটল্যান্ডের রাজা হবে। যেটা শোনার পর ম্যাকবেথ তো পুরোপুরি শকড, এটা কী করে পসিবল। কারণ সেই মুহূর্তে রাজা ডানকান রাজ্যে মানে সিংহাসনে আছেন, তার মৃত্যুর পর তার ছেলে ম্যালকম, তার বড় ছেলে ম্যালকম সে রাজা হবে। তো এটা কী করে পসিবল হয় যে সে রাজা হবে, কারণ তার তো রাজা হওয়ার কোনো মানে সম্ভাবনাই নাই, তবু কী করে পসিবল হয়। তো সে যখন এই বিষয়টা নিয়ে ব্যাঙ্কোর দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো, ব্যাঙ্কো তখন বলল এদেরকে সম্পূর্ণ পরিমাণে ইগনোর করো, কারণ এরা মিথ্যে কথা বলে। যেটা শোনার পর এই তিন পিশাচ তখন ব্যাঙ্কোর দিকে তাকালো আর ব্যাঙ্কোর জন্য প্রফেসি করলো যে তোমার দ্বারা হয়তো কিছু হবে না গো, বাট পরবর্তীকালে তোমার ছেলে এই স্কটল্যান্ডের রাজা হবে। বলেই ওরা আবার গান করতে করতে বাতাসের মধ্যে মিলিয়ে গেল। যাই হোক, এরা দুজনে ওদের কথা পাত্তা না দিয়ে এগিয়ে গেল। যুদ্ধে জয় করে ফেরার জন্য রাজা ডানকান ওদেরকে অভিনন্দন জানালো এবং তার পাশাপাশি রাজা ডানকান ম্যাকবেথকে কাউডারের জমিদার ঘোষণা করলো। এবার তোমাদের মনে প্রশ্ন আসবে যে কাউডারের জমিদার তো ছিল, যেটা ম্যাকবেথ মনে মনে ভাবছিল, তাহলে জমিদারে কী হলো। অ্যাকচুয়ালি কাউডারের যে জমিদার মানে থেন, সে কিন্তু এই নরওয়েকে সাহায্য করেছিল এই রিভোল্ট করার জন্য। তার জন্য রাজা ডানকান সেটা জানার পরে ওনার কাছ থেকে কাউডার কিনে নেন এবং সেই কাউডারের নতুন দায়িত্ব হিসাবে ম্যাকবেথকে বসান। যখনই দ্বিতীয় মানে প্রফেসিটা সত্য হলো, তখন তো ম্যাকবেথের মনে একটা লোভ এসে বাসা বাঁধল। সে এই বিষয়টা নিয়ে তার স্ত্রীর সাথে কথা বলল, লেডি ম্যাকবেথের সাথে। লেডি ম্যাকবেথ বিষয়টা শোনার পর সে তো মহা খুশি
সে বলল, খুব ভালো ব্যাপার, তবে এতদিন অপেক্ষা করার কোনো দরকার নাই কো। তুমি এক কাজ করো, রাজাকে সরিয়ে দিয়ে আমরাই বরঞ্চ চলো রাজা হয়ে যাই। তুমি রাজা হয়ে যাবে, আমি রানী হয়ে যাব। তো এটা শোনার পরে ম্যাকবেথ একটু আপত্তি জানালো, কারণ যতই হোক রাজা ডানকান তার বাবার মতো, খুব কাছের লোক, তাকে এত সম্মান দিচ্ছে, এত খাতির করেছে, সে কি করে তার এই মানে অন্নদাতা প্রভুকে কি করে মারে। তো সে বললো, আমি পারবো না কো। লেডি ম্যাকবেথ তখন তাকে বিভিন্নভাবে বোঝায়, তাকে অ্যাপ্রিসিয়েট করে, তাকে যাতে এই কাজটা সে করতে চায়। তারপর একটা সময় ম্যাকবেথ রাজি হয়ে যায় এবং সে যুদ্ধ জয় করেছে, তার সঙ্গে কাউন্টারের দায়িত্ব পেয়েছে। এই সব কিছুকে কেন্দ্র করে সে একটা পার্টি ডাকে, মানে উদযাপন হবে, সে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করে। তো রাজা তার সঙ্গে দুই ছেলেকে নিয়ে আরও বেশ কিছু থেকে মানে মহল থেকে লোক নিয়ে ম্যাকবেথের প্রাসাদ ইনভেনসিস কাস্টেলে আসেন। ইনভেনসিস কাস্টেল একটা পাহাড়ের ওপরে তৈরি প্রাসাদ, যেখানে ম্যাকবেথ এবং তার স্ত্রী থাকেন। তো খুব সুন্দর একটা পাহাড়, এই মানে প্রাসাদ পাহাড়ের ওপরে, যেখানে সোয়ালো পাখি গান করে সব সময়। একটা পাহাড়ি মনোমুগ্ধকর জায়গার মাঝখানে তার এই প্রাসাদটা। তো যে কেউ ভালো লাগবে। তো রাজা গেল, রাজাকে বিশেষ যত্ন আত্তে খাতির করা হলো। তারপর সমস্ত কিছু খাওয়া দাওয়ার পরে ম্যাকবেথ সবাইকে বলল যে সবার জন্য আলাদা আলাদা ঘর ঠিক করা আছে, ঘুমিয়ে পড়ার জন্য সবাইকে চলে যেতে বলল। সবাই ঘরে যে যার নিজের নিজের বাড়িতে যেয়ে ঘুমিয়ে পড়ার পরে এরপর লেডি ম্যাকবেথ আর ম্যাকবেথ কিন্তু ওরা ঘুমায়নি। তো লেডি ম্যাকবেথ ম্যাকবেথকে বলে তাকে যে হত্যা করার জন্য, কিন্তু ম্যাকবেথ তার এই কথা সম্পূর্ণ পরিমাণে অস্বীকার করে। এর ফলে লেডি ম্যাকবেথ সিদ্ধান্ত নেয় সে নিজেই গিয়ে তাকে হত্যা করবে। যেমন ভাবা তেমন কাজ, ছুরি নিয়ে বেরিয়ে যায়। সে রাজা ডানকানের কক্ষে যায় এবং রাজা ডানকানকে যখন মারতে যাবে ঠিক সেই মুহূর্তে দেখে যে মানে রাজার ডানকানের মুখে জানলা দিয়ে চাঁদের আলো এসে পড়েছে এবং সেই চাঁদের আলোয় রাজা ডানকানের মুখের দিকে তাকাতেই সে যেন সেখানে নিজের বাবাকে একবারের জন্য খুঁজে পায়, যার ফলে তার পক্ষে এই কাজটা করা সম্ভব হয় না। সে পুনরায় তার রুমে ফিরে আসে এবং ম্যাকবেথকে বলে তাকে যাওয়ার জন্য। বাট ম্যাকবেথ তো যেতে রাজি হয় না, কান্নাকাটি করে, বিভিন্ন রকম কথা বলে, ছলে বলে ম্যাকবেথকে অবশেষে রাজি করিয়ে পাঠায় রাজা ডানকানকে হত্যা করার জন্য। ম্যাকবেথ যায়, রাজা ডানকানকে হত্যা করে। তারপরে তার রক্ত নিয়ে গিয়ে সেই প্রহরী মানে তার গেটে পাহারায় থাকা দুই প্রহরীকে তাদের গায়ে মাখিয়ে দেয় এবং যাতে এটা প্রমাণ করা যায় যে সেই প্রহরী দুজনই আর কি ম্যাকবেথকে এই মানে ডানকানকে হত্যা করেছে। তো যেমন ভাবা তেমন কাজ হয়ে যায়, ওখান থেকে ফিরে আসে। তারপরে লেডি ম্যাকবেথ তাকে জল এগিয়ে দেয় হাত ধোবার জন্য। পরের দিন সকালবেলায় বিরাট কাণ্ড, রাজা মারা গেছে এবং রাজার দুই ছেলে তারা পালিয়ে গেছে। কারণ শুধু রাজা নয়, রাজার পাশাপাশি রাজার দুই ছেলেকেও তাদের কিন্তু মারবার লক্ষ্য ছিল। তো যখন রাজা খুন হয় সেই সময় তার দুই ছেলে অর্থাৎ ওই ম্যালকম এবং ডোনাল্ড তারা কিন্তু কোনোভাবে বুঝতে পেরে যায় এবং ম্যালকম পালিয়ে যায় সেখান থেকে ইংল্যান্ডের রাজার কাছে, আর ডোনাল্ড চলে যায় সেখান থেকে আয়ারল্যান্ডের রাজার কাছে বাঁচার জন্য। যাই হোক, পরের দিনে সকালে বিরাট কাণ্ড, রাজা মারা গেছে। ম্যাকবেথের স্ত্রী তারা প্রচণ্ড পরিমাণে শোক প্রকাশ করে এবং তারা নিজেদেরকে বারবার দোষী বলতে থাকে, কারণ যেহেতু তাদের বাড়িতে এসে মারা গেছে, যদিও তো আমরা সত্যিটা জানি কী হয়েছিল। যাই হোক, সেই মুহূর্তে রাজার কোনো ছেলে না থাকার জন্য সিংহাসনের দায়িত্ব হিসাবে ম্যাকবেথ নিজেই রাজা হয়ে বসে। এরপর ম্যাকবেথ রাজা হয়ে বসার পর তার মনে হয় যে পেত্নীরা ঠিক কথাই বলেছিল, কিন্তু এখন একটা কাজ তাদের বাকি আছে। সেটা হচ্ছে পেত্নীরা ব্যাঙ্কোর উদ্দেশ্যে যেটা বলেছিল যে ব্যাঙ্কো রাজা হতে পারবে না, কিন্তু ব্যাঙ্কোর ছেলে পরবর্তীকালে রাজা হবে। তাহলে ব্যাঙ্কো সহ ব্যাঙ্কোর ছেলেকে এবারে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে, তাহলে তাদের রাস্তা কিন্তু সম্পূর্ণ পরিমাণে ক্লিয়ার, আর কেউ থাকবে না রাজা হবার দাবিদার হিসাবে। আর একটা কথা বলি যে ম্যাকবেথ আর ম্যাকবেথের স্ত্রী কিন্তু কোনো ছেলে নাই কো, ঠিক আছে? তো যাই হোক, এবারে ওরা ঠিক করে যে ব্যাঙ্কোকে আর ব্যাঙ্কোর ছেলেকে হত্যা করবে। তো আবার একটা ভোজ সবার আয়োজন করা হয় ম্যাকবেথ রাজা হয়েছে সেই উপলক্ষে, যেখানে ব্যাঙ্কোর ছেলে সহ আরও বেশ কিছু গণ্যমান্য অতিথিদেরকে আমন্ত্রণ জানানো হয়। যাই হোক, তারা আমন্ত্রণ গ্রহণ করে। এবার ব্যাঙ্কোকে আর ব্যাঙ্কোর ছেলেকে
হত্যা করবার জন্য রাস্তার মাঝখানে ম্যাকবেথ বেশ কিছু গুন্ডাকে রাখে। ম্যাকবেথ এবং ব্যাংকো এবং ব্যাংকোর ছেলে যখন ওই রাস্তা দিয়ে আসছিল তখন ওই গুন্ডাররা আক্রমণ করে বসে, কিন্তু গুন্ডাগুলো ব্যাংকোকে মারতে সক্ষম হলেও সেখান থেকে সেখান থেকে ফ্লেন্স কিন্তু পালিয়ে যায়। ব্যাংকোর ছেলে যে ফ্লেন্স কিন্তু সেখানে পালিয়ে যায় এবং ফ্লেন্স সেখান থেকে পালিয়ে গিয়ে সেও যে জড়ো হয় ইংল্যান্ডে। যাই হোক, ব্যাংকো মারা যায়। এরপর সেই খবর ম্যাকবেথের কাছে পাঠানো হয়। ম্যাকবেথ শুনে খুব খুশি হয়, রয়ে গেল যে তার ছেলে ব্যাংকোর ছেলেকে মারতে হবে। এবারে খাওয়া দাওয়া শুরু হবে। যখনই খাবার টেবিলের কাছে বসে এবং সে সবার উদ্দেশ্যে বলে তার প্রিয় বন্ধু ব্যাংকো আসতে পারেনি, তার জন্য সে সবার কাছে ক্ষমা চাইছে, দুঃখ প্রকাশ করছে, তার বন্ধুর প্রতি তার ভালোবাসা আবেগ সেগুলো সব প্রকাশ করছে। এমন সময় ম্যাকবেথ দেখতে পায় ব্যাংকোর আত্মা প্রবেশ করছে এবং ব্যাংকোর জন্য রাখা যে নির্দিষ্ট চেয়ার, সেই চেয়ারে গিয়ে বসছে। যেটা দেখার পরে ম্যাকবেথ তো সম্পূর্ণ পরিমাণে শকড হয়ে যায়। সে ভাবে এটা কী করে সম্ভব, ব্যাংকো তো মারা গেছে। এবার বলতে থাকে যে এটা কী করে সম্ভব, ব্যাংকোকে তো সে মেরে ফেলেছে, তারপর ব্যাংকো কীভাবে আসে, এটা সেটা বলে চেঁচাতে থাকে এবং সমস্ত মানুষজন তো অবাক হয়ে যায় যে ম্যাকবেথ এসব কী বলছে সেটা শুনে। তখন লেডি ম্যাকবেথ বলে যে ম্যাকবেথ পাগল হয়ে গেছে, সে রাজা মারা যাওয়ার পর প্রচণ্ড পরিমাণে মেন্টালি শকড, কষ্ট পেয়েছে, যার জন্য সে এরকম মতো আচরণ করছে। এরপরে তারা বলে যে ম্যাকবেথের শরীরটা খুব একটা ভালো নয়, সুস্থ নয়, তাই তাকে রেস্ট করতে হবে বলে তাড়াতাড়ি তাকে নিয়ে সরে যায় সেখান থেকে। রাজাকে হত্যা করার পর ম্যাকবেথ কিন্তু একটা হ্যালুসিনেশনে ভুগছিল। সেটা হচ্ছে সে প্রায়শই তলোয়ার দেখতে পেত, এখানে সেখানে দেখতে পেতো লাল রক্ত ঝরছে, এরকম একটা রক্তমাখা একটা তলোয়ার। এবং এছাড়াও সে সবসময় দেখতে পেতো তার হাতে যেন সবসময় কি হাত ধুতো, তার সবসময় মনে হতো তার হাতে যেন এখনও রক্ত লেগে আছে এবং রক্তগুলো কখনোই ধোবে না গো। সে বলতো যে প্রশান্ত মহাসাগর, আরব সাগরে যত জল আছে এনে দিলেও আমার হাতের রক্ত কিন্তু কখনোই ধুয়ে সাফ হয়ে যাবে না। দ্যাট মিনস ও যে পাপ করেছে, সেই পাপের কিন্তু মানসিক দিক থেকে সেই পাপটা নিয়ে কিন্তু মনে মনে ভুগছে। ও তো করতে যায় না কাজটা, ওকে জোর করে করানো হয়েছে বিষয়টা। ওই অপর দিকে আমাদের যে লেডি ম্যাকবেথ, ওর একটা ঘুমের মধ্যে হাঁটার একটা রোগ ছিল। তো একদিন রাতে ঘুমের মধ্যে হাঁটার সময় হঠাৎ করে ওই প্রাসাদের ছাদ থেকে পড়ে যায়। আর যেহেতু প্রাসাদ ছিল পাহাড়ের ওপরে, তো ওপর থেকে নিচে পড়ার ফলে লেডি ম্যাকবেথ সম্পূর্ণভাবে মারা যায়। এবং লেডি ম্যাকবেথ মারা যাওয়ার পরে ম্যাকবেথ সম্পূর্ণ পরিমাণে একা হয়ে যায় এবং সে প্রচুর পরিমাণে হিংস্র হয়ে ওঠে। ম্যাকবেথের এখন বয়স হয়েছে, সে ভাবছে তার মৃত্যু কীভাবে হবে সেটা সে জানবে। কারণ মানুষ যতই ক্ষমতাশালী হোক, যতটা হোক আর কি, পাওয়ারফুলি হোক, প্রত্যেকে কিন্তু একজনের কাছে সবসময়ই সে হেরে যায়, সেটা হচ্ছে মৃত্যু। কারণ মানুষ যতটা ক্ষমতাশালী বা পাওয়ারফুলি হোক না কেন, মৃত্যুর কাছে সবাইকেই মাথা নত করতে হবে। তো ম্যাকবেথও ভাবলো যে তার মৃত্যু কীভাবে হবে সেটা জানতে হবে। সে চলে যায় আবার এক পাহাড়ের গুহায়, যেখানেতে ওই 3টে ডাইনি থাকতো, যে 3 উইচেসের সাথে প্রথমে আমরা দেখলাম ম্যাকবেথের আর ব্যাংকোর দেখা হয়েছিল, সেই ডাইনি যেখানে থাকতো, ওরা সেখানে গেল ডাইনির কাছে ভবিষ্যৎবাণী করার জন্য, যে সেখানেতে জানবে কি করে সে মরবে। তো যখনই সেখানে গেল ম্যাকবেথ, সেখানে দেখলো যে একটা ভোজসভার আয়োজন হয়েছে, ডাইনিরা রান্না বান্না করছে আর কি। তো রান্না বান্নার সেখানে কী কী ছিল দেখো, সেখানে ছিল আই অফ নেউল, টো অফ ফ্রগ, উল অফ ব্যাট, টাঙ্ক অফ ডগ, স্নেক টাঙ্ক, ব্লাইন্ড ওয়ার্ম স্ট্রিংস, লিভার্স অফ ব্লিজামিং জিউ, নোজ অফ টক অ্যান্ড টটস লিভস, ফিঙ্গার অফ এ বার্থ স্ট্রিঙ্গলড বেবি। পেঁচার চোখ, ব্যাঙের পায়ের আঙ্গুল, চামচিকির লোম, কুকুরের জিভ, সাপের দ্বিখণ্ডিত জিভ,
অন্ধকৃমির দংশন, অভিশাপযুক্ত ইহুদির যকৃৎ, তো তুর্কির নাক ও তাভারের ঠোঁট, শ্বাসরোধ করে হত্যা করা শিশুর আঙ্গুল। তো এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে একটা বড় কড়ার মধ্যে দিয়ে খুন্তি করে নেড়ে রান্না চলছে। তো এরকম ম্যাকবেথ গেল, গিয়ে জিজ্ঞেস করলো যে এখানে থ্রি উইচেসের সাথে দেখা করবে সে। যথাক্রমে থ্রি উইচেস বেরিয়েও এলো সেখান থেকে। প্রথমজন এলো, আসার পরে ম্যাকবেথ জিজ্ঞেস করলো, আচ্ছা আমার মৃত্যু কিভাবে হবে? তো সে বলল, 5 রাজ্যের জমিদার ম্যাকডাফের থেকে আপনি একটু সাবধানে থাকবেন, বলে সে চলে গেল। তারপরে দ্বিতীয় ডাইনি এলো, ম্যাকবেথ তাকে একই কথা জিজ্ঞেস করলো যে আমার মৃত্যু কিভাবে হবে? দ্বিতীয় ডাইনি তাকে বলল, তোমার মরার কোনো ভয় নাই, কারণ মাতৃগর্ভ থেকে বেরিয়ে আসা কোনো সন্তান তোমাকে হত্যা করতে পারবে না। এটা শোনার পর তো ম্যাকবেথে খুব আনন্দ, কারণ এমন কোনো মানুষ নেই যে মায়ের পেট থেকে জন্মায়নি, সবাই জন্মেছে, তাহলে তাকে কেউ মারতে পারবে না, সে একেবারেই অমর। তারপরে 3 নম্বর ডাইনি বেরিয়ে এলো, তোকে জিজ্ঞেস করলো আমি কীভাবে মরবো। তোকে তখন বলল যে বীরনাম জঙ্গল যখন ডানসেন হিলের পাহাড়ের দিকে এগিয়ে আসবে তখন জানবে তোমার মৃত্যু উপস্থিত হয়েছে। এই কথাটা শোনার পর ম্যাকবেথ স্বাভাবিক একটু ভয় পেল, কিন্তু সেইটা ভাবতে লাগলো যে জঙ্গল কখনো এগিয়ে আসতে পারে না কো, আর দ্বিতীয়ত এমন কোনো মানুষ নেই যে মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছে, মানে গর্ভ ছাড়া জন্মগ্রহণ করেছে, তো তারকে মারার মানে কারোর পক্ষেই সম্ভব নয় কো। এটা ভাবার পর তার মধ্যে খুব আনন্দ হচ্ছে। যাই হোক গে, সে বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরে এসে সে নিজে অমর সেটা ভেবে খুব আনন্দ পেতে লাগলো। কিন্তু তার প্রথম ডাইনি যেই কথাটা বলেছিল যে 5 রাজ্যের জমিদার ম্যাকডাফের কাছ থেকে একটু সাবধানে থাকতে, সেইটা ভাবলো হয়তো একটা পথের কাঁটা আছে, একে সরিয়ে দিতে হবে আমাকে আগে। যাই হোক, সে চলে গেল 5 রাজ্যে এবং সেখানে গিয়ে সেখানকার থেন ম্যাকডাফের বাড়িতে গিয়ে উপস্থিত হলো, কিন্তু গিয়ে দেখে ম্যাকডাফ সেখানে নাই। অর্থাৎ ম্যাকডাফ কিন্তু আগে থেকেই জানতে পেরেছিল যে ম্যাকবেথ তাকে মারবার জন্য আসবে, সে পালিয়ে গিয়েছিল এবং সে দূত মারফত তার বাড়িতেও খবর পাঠিয়েছিল যে তার স্ত্রীকে এবং মানে তার পরিবারের লোককে কি চলে যাওয়ার জন্য, বাট তারা যাবার আগেই ম্যাকবেথ কিন্তু সেখানে গিয়ে পৌঁছে যায় এবং ম্যাকবেথ সেখানে গিয়ে দেখে তার স্ত্রী এবং তার একটা ছোট্ট বাচ্চা আছে, 2.5-3 বছরের মতো বয়স হবে একটা বাচ্চা আছে। তো ম্যাকবেথ তার স্ত্রীর সামনে তার বাচ্চাটাকে হত্যা করে এবং সে তাকে কুচি কুচি করে কাটতে থাকে, যেটা দেখার পর শোকে পাগল হয়ে গিয়ে মানে ম্যাকডাফের স্ত্রী মারা যায় এবং ম্যাকডাফের স্ত্রীকেও সে কেটে সেখান থেকে চলে আসে। এই ঘটনাটা বাড়ি ফেরার পর ম্যাকডাফ যখন দেখে, সে রাগে ফুলতে ফুলতে এর প্রতিশোধ নেবার কথা ভাবে এবং সেও ইংল্যান্ড চলে যায় ওই ম্যালকমদের কাছে। তো সেখানে ইংল্যান্ডে ম্যালকম আছে, ম্যাকডাফ আছে, আর আছে আমাদের ফ্লিয়েন্স, ব্যাঙ্গোর ছেলে, তার সঙ্গে তো ইংল্যান্ডের রাজা আছেই। তো ম্যাকবেথ ক্রমশ এখন খুব হিংস্র হয়ে উঠেছে। তার মানে অত্যাচারেতে সাধারণ মানুষ একেবারে অতিষ্ঠ, সকলেই চাইছে ম্যাকবেথের পতন হোক। এই সময় হঠাৎ করে একদিন এক সেনাপতি এক সৈন্য খবর নিয়ে আসে যে বীরনামের জঙ্গল যেন আস্তে আস্তে লাফিয়ে লাফিয়ে তাদের ওই ডানস্টেইন যে পাহাড় তার দিকে এগিয়ে আসছে। যেটা শোনার পর ম্যাকবেথ তো একটু অবাক হয়ে গেল। সে বলল, এটা কি করে সম্ভব? এটা তো কখনোই সম্ভব নয়, কারণ কোনো জঙ্গলের পক্ষেই সম্ভব নয় সেটা এগিয়ে আসা। দিয়ে সে তখন তার সেই সৈন্যকে বলল, যদি তুমি ঠিকঠাক খবর না দাও তাহলে তোমায় কিন্তু আমি হত্যা করব। বলে সে নিজে এগিয়ে গেল দেখার জন্য এবং সে দেখে হ্যাঁ ঠিকই তো বলেছে, জঙ্গল এগিয়ে এগিয়ে আসছে। অ্যাকচুয়ালি জঙ্গল এগিয়ে এগিয়ে আসার কথা ব্যাপারটা হচ্ছে যে ইংল্যান্ডের রাজা তার সৈন্যনী সহ ম্যালকম, তারপরে ফ্লিয়েন্স, ম্যাকডাফ এদেরকে নিয়ে ম্যাকবেথের পতনের জন্য এগিয়ে আসছে। অর্থাৎ ম্যাকবেথকে যুদ্ধে হারাবার জন্য তারা এগিয়ে আসছে। এদিকে তার দুর্গের ভেতরে ম্যাকডাফ প্রবেশ করে তলোয়ার নিয়ে এবং ম্যাকবেথের সাথে চূড়ান্ত পরিমাণে একটা তুমুল লড়াই হয় এবং এই লড়াই করার সময় ম্যাকবেথ তাচ্ছিল্যভাবে একটু ম্যাকডাফকে বলে যে তাকে কারুর মারবার ক্ষমতা নাই, কারণ
সে অমর, তাকে দিয়ে কারোর পক্ষে মারা সম্ভব নয় কো। আর মাতৃগর্ভ থেকে যে শিশু জন্মগ্রহণ করছে সেই শিশু কখনোই কিন্তু ম্যাকবেথকে হারাতে পারবে না কো। এই কথাটা শোনার পরেতে আমাদের মানে ম্যাকডাফ ম্যাকবেথকে বলে সে হচ্ছে এমন এক শিশু যাকে মাতৃগর্ভ থেকে জন্মের আগেই মানে সিজার প্রসেসে তাকে বের করে আনা হয়েছে, অতএব সে কিন্তু মাতৃগর্ভ ছাড়াই সে ভূমিষ্ঠ হয়েছে, সে কিন্তু ম্যাকবেথকে হত্যা করতে সক্ষম। এই বলে সে ম্যাকবেথকে হত্যা করে এবং ম্যাকবেথের গল্প এখানেই শেষ হয়। এরপরে ম্যালকম রাজা হয় স্কটল্যান্ডের এবং ম্যাকবেথের ট্র্যাজেডি এখানেই শেষ হয়। তো এটাই ছিল ম্যাকবেথ গল্পের হচ্ছে মানে প্রধান বা মূল সামারি। তো এই গল্পে মানে লিটারারি দিক থেকে দেখতে গেলে অনেক কিছু ব্যাপার আছে যেগুলো তোমাদের না জানলেও চলবে। তো মেন যেটা মানে শিক্ষা, কী শেখা যায় এখান থেকে। অ্যাট ফার্স্ট যেটা শেখা যায় সেটা হচ্ছে অতিরিক্ত লোভ বা উচ্চাকাঙ্ক্ষা কিন্তু কখনোই ভালো নয়। ম্যাকবেথ অতিরিক্ত লোভ বা উচ্চাকাঙ্ক্ষা করেছিল বলেই সে কিন্তু তার এরকম মতো একটা নির্মম পতন হলো। দ্বিতীয়ত, যদি তুমি কখনো খারাপ কাজ করো, পাপ করো, তাহলে কিন্তু মাথায় রেখো এই কাজের শাস্তি তোমায় কিন্তু পেতেই হবে। তুমি যতই পৃথিবীর থেকে লুকিয়ে রাখার চেষ্টা করো না কেন, সময় কিন্তু এর হিসেব তোমার সঙ্গে ঠিক নেবেই। নম্বর 3, যদি কখনো কোনো মানুষ তোমাকে সাহায্য করে কখনোই তাকে ভুলে যেও না বা তার খারাপ চেও না, কারণ পারলে সেই মানুষটার হয়ে সাহায্য করো। 4 নম্বর, এই যে 3 উইচেস, এই 3 উইচেসের একটা সিগনিফাই আছে এখানেতে। তো আমাদেরও আশপাশে এরকম মতো অনেক মানুষজন আছে যারা কিন্তু এই উইচেসদের মতো, মানে এরা তোমাকে বুঝিয়ে দেবে যে এইটা করো ওটা করো, লোভ ধরাবে তোমার মনের মধ্যে। যদি তুমি এদের কথা অনুযায়ী কাজ করতে যাও তাহলে হয়তো ইনস্ট্যান্ট সেই সময় রেজাল্ট পেলেও পরবর্তীকালে এইটাই তোমাদের কিন্তু জীবনটা শেষ করার জন্য প্রধান হয়ে দাঁড়াবে। আর 5 নম্বর যেটা, সেটা হচ্ছে অবশেষে যে কথাটা বলবো, মানে ম্যাকবেথের সবথেকে বড় যেটা ঘটনা, এটা হচ্ছে এই উইচেসগুলো যে প্রফেসিটা দিয়েছিল, সেই প্রফেসিটা যদি ম্যাকবেথ না পেতো বা সেই প্রফেসিটা যদি ম্যাকবেথ ইগনোর করতো তাহলে কি হতো? তাহলে এরকম একটা কোনো ঘটনা ঘটতোই না। ম্যাকবেথ যেমন ছিল তেমনই ভালো থাকতো, মানে অন্যরকম কিছু হতো তো। কারণ দেখো উইচেসগুলো তো কি মানে প্রফেসি কী করেছিল, প্রফেসি করেছিল যে ব্যাংকোর ছেলে ফ্লিয়েন্স পরবর্তীকালে স্কটল্যান্ডের রাজা হবে। কিন্তু আমরা কি দেখলাম, রাজা কে হলো অরিজিনালি? রাজা হলো ডানকানের ছেলে ম্যালকম। মানে এই যে প্রফেসিটা এটা পুরোপুরি ছিল ভ্যালুলেস। তো মানে এই ধরনের ঘটনা ঘটতো না গো, কিন্তু এই উইচেসগুলো এরা কিন্তু এই ধরনের ঘটনাটা ঘটালো। তারা এই ধরনের একটা মানে খারাপ একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে তারা কিন্তু মজা নিল। তো এইটাই হচ্ছে ম্যাকবেথ গল্প।